ভারতবর্ষের মানুষ পরিবারবাদ বা পরিবারতন্ত্রকে তারা উপেক্ষা করছে বা পরিত্যাগ করছে। পশ্চিমবাংলার যে অভাব অনটন সমস্যা, একই সমস্যা মানিকতলার মানুষের। পরবর্তীকালে 15 বছরে সারা পশ্চিমবাংলাটাই উপেক্ষিত। উনি বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এটাকে মনে করেন বোধহয় বিউটি পার্লার। এটা বোধহয় নিজের ধারণা যে আমার বোধহয় ক্যারিসমা ক্রেজ আর কাজ করছে না। উনি দলের লোকেরাও বুঝে না, তা না, যেদিকে ঠিকঠাক বুঝবে সেদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাল কিন্তু খারাপ। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অন্য ফিল্ডের লোক, অন্য প্রদেশের লোক, অন্য জায়গার লোক চেয়ারে টিকে থাকার জন্য উনি নামাজও পড়তে পারেন, আবার হিন্দু গণনা ধর্ম বলতে পারেন, আবার তিনি ওই জগন্নাথ মন্দিরও করতে পারেন। মমতা ব্যানার্জি ভাবেন যে তিনি খুব চালাক আর সবাই বোকা। 1,500 টাকা কি মাছ মাংস ডিম খাওয়া যায় নাকি? আমি বলি অভয়া দাঁড়িয়ে বিচার পাই। নমস্কার, রাষ্ট্র দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি জয়দীপ রায়। রাত পোহালেই রাজ্যের প্রথম দফা নির্বাচন, ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলো আছে, সেই সব কেন্দ্রের মধ্যে সবথেকে চর্চিত যে কেন্দ্রটি সেটা হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে একদিকে শাসক শিবিরের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে এমন একজন মানুষ যিনি প্রবীণ রাজনীতিবিদ, সুকৌশলী এবং স্ট্র্যাটেজিক। তিনি আর কেউ নয়, এবার পদ্ম শিবিরের অন্যতম মুখ তাপস রায়। আজ আমাদের স্টুডিওতে তিনি এসছেন। তাপসদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসায়। তাপসদা, এবারে যে নির্বাচন, সেটা তো আপনার একদম ঘরের ছেলে হিসাবেই এলাকার মানুষ আপনাকে চেনে। তো একদিকে পরিবারবাদ, আরেকদিকে একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি। আপনি অনেক দিন হয়ে গেল মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন। কি বুঝছেন মানুষের প্রতিক্রিয়া? একটা হলো যে আমি একেবারে ছোটবেলা থেকে রাজনীতি করছি, ছাত্র যুব আন্দোলন থেকে ওঠা। সেই হিসাবে মধ্য উত্তর কলকাতায় মানুষজন জানিয়েছেন। আর ভারতবর্ষের মানুষ পরিবারবাদ বা পরিবারতন্ত্রকে তারা উপেক্ষা করছেন বা পরিত্যাগ করেছে। নেহরু গান্ধী পরিবারে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তো ভারতবর্ষের মানুষ গ্রহণ করলো না। এখানেও যে ব্যানার্জি পরিবার, না আমার পরে ভাইপো, ওটাকেও মানুষ গ্রহণ করছে না, ভালোভাবে নিচ্ছে না। সেটা বুঝিয়ে দেবে এবার 23 তারিখ, মানে আগামীকাল, এবং 29 তারিখ। এখানেও একটা, যাই হোক, এটারও তত বড় ব্যাপার নয়। তো তথাপি একটা যেন ভাব বা ভাবনা, যেন মানিকতলাটা পাণ্ডেদের সাম্রাজ্য বা জমিদারি বা সম্পত্তি, প্রপার্টি, তা তো নয়। গণতন্ত্রে হয় না এসব। গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় নিজেকে গ্রাসরুট থেকে তুলে ধরতে হয়, জনসেবক হিসাবে, সামাজিক বা রাজনৈতিক। এটা তো যে পিতৃপুরুষদের সম্পত্তি নয়, বাড়ি গাড়ি, ব্যাংকের টাকা, অলংকার, যে বাবার পর স্ত্রী বা স্বামীর পর স্ত্রী, বাবার পর ছেলে বা বাবার পরে মেয়ে। সেটা গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় এই ভাবনা চিন্তা কিন্তু একেবারে অগণতান্ত্রিক এবং অনেকটা স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারী বটে। দাদা, এবারে শাসক দল এই কেন্দ্রে দীর্ঘদিন ধরে তাদের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনি তো সমস্ত জায়গাটা ঘুরছেন, ইনফ্যাক্ট চষে ফেলেছেন। মানুষের কি অভাব রয়েছে এখানে? কি মানে পশ্চিমবাংলার যে অভাব অনটন সমস্যা, একই সমস্যা মানিকতলার মানুষের।
মানিকতলাটা হচ্ছে মাইক্রো, পশ্চিমবাংলাটা ম্যাক্রো। এই মাইক্রো আর ম্যাক্রো একই, সমস্ত কিছু যা যা বাংলার পশ্চিমবাংলার সমস্যা তাই মানিকতলা। তো মানিকতলা কেন্দ্র বেশ দীর্ঘদিন মানে 10 বছর ধরে একটা পরিণত জনপ্রতিনিধি পায়নি, যেখানে মানিকতলার লোক চাইছে যে একজন পরিণত জনপ্রতিনিধি হবে, তাদের সমস্যা, তাদের একটা স্মার্ট সিটি। আপনার ভিশন কি? আপনি মানুষের কাছে বলছেন কি? না, মানুষের কাছে বলছি আমাদের দলের প্রথম তো কথা হচ্ছে আমাদের দল মোদিজি, এবং পশ্চিমবাংলা একটা সিপিএম এর রাজত্বে পরবর্তীকালে 15 বছরে সারা পশ্চিমবাংলাটাই উপেক্ষিত। নিজেদের কথা ভেবেছে, পরিবারের কথা ভেবেছে, অর্থ বৈভবের কথা ভেবেছে। পশ্চিমবাংলার বা পশ্চিমবাংলার মানুষের কথা তো ভাবিনি, পশ্চিমবাংলার বেকার যুবক ছাত্র যুবকদের কথা ভাবিনি এই সরকার। তারপরে এই কয়েক বছর ধরে মানিকতলার জনপ্রতিনিধি অসুস্থ ছিলেন। তারপরে তার স্ত্রী যখন হলেন, স্বাভাবিকভাবে তিনি তো পলিটিক্যাল পার্সন নন, তো সেই অর্থে মানুষও তাকে পায়নি, এবং তার অনেকটাই কাজকর্ম করানো, তারপরে এই তৃণমূলী বন্দোবস্ত, এসব মিলেমিশে মানুষ কিন্তু বেশ কয়েক বছর এই মানিকতলার মানুষ বঞ্চিত। মানিকতলার মানুষ কি চাইছে যে একজন অপরিণত মানুষ মানে প্রতিনিধির থেকে একজন পরিণত যে বোঝে ব্যাপারটা, সেরকম? না, আমি যেটা বলছি সেটা মমতা ব্যানার্জি রাজনীতিটাকে না একদম ঘেঁটে করে দিয়েছে, দলেতেও আর সার্বিকভাবে বিধানসভা। উনি বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এটাকে মনে করেন বিউটি পার্লার, ফ্যাশন প্যারেড, গায়ক গায়িকা নায়ক নায়িকায় ভরিয়ে দিয়েছেন। এটা দুটো কারণে হতে পারে আমার। একটা বোধহয় নিজের ধারণা যে আমার বোধহয় ক্যারিসমা ক্রেজ আর কাজ করছে না, যদি এই সমস্ত সিরিয়াল ফিল্ম সেখানে যাদের কাজ পাচ্ছে না তাদের এনে যদি চটকদারি রাজনীতির ফায়দা তোলা যায়, সেটা তো হয় না। কিন্তু আমরা দেখেছি ওখানে সায়ন্তিকা, এখানে লাভলি, ওখানে নয়না, ওখানে জুন জুলাই, ওখানে দেব, সহদেব, ওখানে শতাব্দী। মানে এই যে ওদের দলের লোকেরাও বোঝে না তা না, যেদিনকে ঠিকঠাক বুঝবে সেদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাল কিন্তু খারাপ হবে। যে উনি পলিটিক্যাল এলিমেন্টদের, আচ্ছা তাহলে পরে তৃণমূলটা করবে কেন? কর্মীরা তারা শুধু ওই স্লোগান দেওয়ার জন্য, পোস্টার মারার জন্য, আর এরা সব এসে অরাজনৈতিক বৃত্ত থেকে এসে তারা সব জনপ্রতিনিধি হবে। যদি এটা বেশি দিন চলে না, চলবে না, কখনো চলেছে, এইবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ, মানুষ প্রত্যাখ্যান করবে। অনেক জায়গায় টিভিতে আমরা দেখছি, মিডিয়ায় আসছে যে লোকাল জায়গার মানুষদের প্রার্থী করেনি বলে সেখানে তৃণমূলের মধ্যে থেকেই বিক্ষোভ শুরু হয়ে গেছে। হওয়া উচিত। তার কারণ সমস্ত স্যাক্রিফাইস করে, ডিভোশন করে, সময় দিয়ে, নিজের আখেরে না গুছিয়ে, নিজের প্রফেশনও হয়তো ত্যাগ করে সে পলিটিক্সটা করছে, সময় দিচ্ছে, টাইম দিচ্ছে, যোগ্যতা আছে। তাকে বাদ দিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অন্য ফিল্ডের লোক, অন্য প্রদেশের লোক, অন্য জায়গার লোক, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, সাকেত গোখেল, মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, শত্রুঘ্ন সিনহা, এমনকি বাংলা টাইটেল বা বাঙালির নাম হলো, পশ্চিমবাংলার সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, ইতিহাস ভূগোলও জানে না, সাগরিকা ঘোষ। তারপরে ওই রানা দেবের সুস্মিতা দেব। মানে এগুলোকে খেয়াল খুশি নাকি? কিন্তু তারাই তো এগুলো তো মমতা ব্যানার্জি তার নিজের দলের যাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল, প্রাণপাত করেছিল, তাদের বঞ্চিত করছে। না, শাসক শিবির তৃণমূলই তো বলছে যে বাইরে হিন্দিভাষী মানে বাংলাকে মমতা ব্যানার্জি চেয়ারে টিকে থাকার জন্য উনি নামাজও পড়তে পারেন,
আবার হিন্দু গন্ডা ধর্ম বলতে পারেন, আবার তিনি ওই জগন্নাথ মন্দিরও করতে পারেন। উনি আপনারা আসলে বাঙালিও স্মিতা ঝরে ঝরে পড়ে কখনো ওর মুখ থেকে বা কথায় বার্তায়, আবার অবাঙালিদের নিয়ে নৃত্য, মানে উনি কি বলেন কি চান এটা কিন্তু স্পষ্ট নয়। মানে টু রিমেইন ইন পাওয়ার, ভোটে জেতার জন্য, ভোট ব্যাংকের জন্য উনি যা খুশি করতে এবং বলতে পারেন। আবার আপনারা নাকি ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। ভারতবর্ষের 20টা রাজ্যে তো বিজেপি রয়েছে। অটল বিহারী বাজপেয়ীজি একবার আর 3বার, টানা 4বারে তো ভারতবর্ষে রয়েছে বিজেপি সরকার। মমতা ব্যানার্জি ভাবেন বোধহয় তিনি খুব চালাক আর সবাই বোকা নির্বোধ পশ্চিমবাংলার মানুষ, তা তো নন। তো তিনি এই যে মাছ মাংসর কথাটা বলেন, তো আমরা তো বেড়াতে ঘুরতে যাই, কেউ চিকিৎসার জন্য যাই, কেউ ছেলে মেয়ের কাছে আমরা যাই, তো সেখানে গিয়ে আমরা মাছ মাংস ডিম খাই না। বেনারসে যেখানে যোগী আদিত্যজির হুম। রাজত্ব এবং আমাদের প্রধানমন্ত্রীর কেন্দ্র, তো এই কিছুদিন আগে তো বেনারস ঘুরে এলাম। বেনারসের তো আশেপাশেই তো কাবাব বিক্রি হচ্ছে, মাটন চিকেন বিক্রি হচ্ছে, আন্ডা বিক্রি হচ্ছে, হুম। তো সেরকম তো উঠে যায়নি, বন্ধ না, হয়নি। আমিও বরঞ্চ মমতা ব্যানার্জিকে এই বিষয়ে আক্রমণ করা যায় যে তিনি 15 বছরে মাছের চাষ, মাছের উৎপাদন বা ডিম, তাতে কিন্তু আমরা আমাদের যেটা লাগে, ফার্স্ট অন্ধ্রযাত্রী। আমাদের যেটা লাগে পশ্চিমবঙ্গের মানুষের, আমরা যে ডিম কনজাম করি, কনজামশন বা মাটন, তো সেটা তো আমাদের স্বয়ংসম্পূর্ণ নয়। এক, দুই হচ্ছে যে মাছ বা ডিম এ তো যারা সিন্ডিকেটরা, যারা এই কর্পোরেশনের কাউন্সিলর বা যারা এই প্রমোটারের দালালি করে, মানে তৃণমূলী যারা তোলাবাজ, তারা খাচ্ছে। 1,500 টাকা কি মাছ মাংস ডিম খাওয়া যায় নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকায়? বা ওই যুবসাথী যেটা সবে শুরু হয়েছে কি হয়নি আমি জানি না। সুতরাং 1,500 টাকা তো মাছ মাংস ডিম হয় না। তিনি রোজগার নেই, চাকরি নেই, পকেট ঠম ঠম করছে, অর্থ নেই, আর তিনি মাছ মাংসের গপ্প করছে, তা হয় নাকি? একটা সমস্যা আপনার কথা থেকেই বলছি, আপনি এক্ষুনি বললেন সিন্ডিকেট। মানিকতলা কেন্দ্রে, এই যে আপনার কেন্দ্রে, তো এখানে সিন্ডিকেট, এখানে তোলাবাজি সিন্ডিকেটের একদম চরম, হ্যাঁ, সারা সেটা- মানিকতলা জুড়ে। এবং তার সবচেয়ে বড় তোলাবাজ এবং ধমক দিয়ে, শাসানি দিয়ে, থ্রেট করে পয়সা যে তোলে, এবং যার জন্যে তাকে এই কিছুদিন আগে 2.5 মাস লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন জেলে ভরেছিল, তার নাম কল্যাণ শুক্লা। সে হচ্ছে তৃণমূল প্রার্থী স্বামী। আচ্ছা, শ্রেয়া পান্ডের স্বামী। হ্যাঁ, শ্রেয়া পান্ডের স্বামী। আচ্ছা, তো দাদা এই এই জায়গায় আপনার তো একটা রুট ম্যাপ আছে, যে আপনি যদি মানে অবশ্যই এখানকার মানুষ যেটুকুন আমরা দেখেছি খুব উৎসাহিত, এবং প্রতিষ্ঠান বিরোধী ঝড় প্রবলভাবে চলছে। তো সেক্ষেত্রে আপনি যখন আসবেন, তখন আপনার রুট ম্যাপ কি, মানে আপনি আপনি কি করবেন মানিকতলার জন্য? সেটা তো পার্টি গাইডেড, অনেক কিছুই করতে হবে, বহু। আমি তো প্রথমেই বললাম, আবারও রিপিট করছি, পশ্চিমবাংলার ক্ষেত্রে যা সমস্যা, মানিকতলার ক্ষেত্রে সেই সমস্যা। তো সুতরাং সেই সমস্যাগুলোর অ্যাড্রেসড হয়নি বহু বছর, করতে হবে। এবং সেটা দলের গাইডলাইনেই করব, দলের নির্দেশিত পথেই হাঁটবো। মানিকতলা কেন্দ্রে বিশেষত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এর পাশাপাশি বহু বস্তি আছে, প্রচুর হাই বস্তি। রাইজও রয়েছে, হ্যাঁ, আবার স্লাম বস্তিও রয়েছে। সেই বস্তিগুলোর চালচিত্র কি দেখলেন? একটা 15 বছরের এখানে বিধায়ক রয়েছে শাসক দলের, তাদের জন্য কি করেছে? তাদের অভাব অভিযোগগুলো কিছুই করেনি, বললাম তো যে এদের আসলে না, এদের মানুষের সেবা, কনস্টিটিউন্সি কাজ করা বাদ দিয়ে, যাদের আদারওয়াইজ যারা এঙ্গেজ, নিজের কথা ভাবে বা অন্য জগতে বিচরণ করে, তারা সমস্ত এখন তৃণমূলের দৌলতে সব জনপ্রতিনিধি হতে চাইছে। তাতে তো আর মানুষের সুরাহা হবে না। আপনার এই কেন্দ্রে এসআইআর একটা বড় মানে ফ্যাক্টর, অনেক নাম বাদ গেছে।
কি প্রভাব ফেলবে মনে হচ্ছে এই না না, এসআইআর এর প্রভাব মানে কি? মানে রিক করতে পারবে না পুলিশ আর দুর্বৃত্তরা। এসআইআর মানে কি? ওই মৃত ভোটার, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে গেছে, তারপরে অস্তিত্বহীন ভোটার, তারপরে অনুপ্রবেশকারী, এইগুলোই গোছা গোছা স্লিপ নিয়ে 3টে থেকে 6টা মারতো। হ্যাঁ, সেটার একটা তো পুলিশ প্রভাব আছে। পুলিশের সহযোগিতায় পুলিশ এগুলো পাহারা দিত, আর ওরা এই ছাপ্পাটা মারতো। তো সেটা করতে পারবে না, আর সেটা হবেই বা কেন? মানুষ ভোট দেবে, একটা পিওর ভোটার লিস্টে মানুষ ভোট দেবে, তার পছন্দের প্রতিনিধি বা পছন্দের দলকে নির্বাচিত করবে। সেটাই এসআইআর এর সুফল হওয়া উচিত বলে আমি মনে করি। দাদা, সব থেকে এবার আমরা শেষের দিকে এসেছি। আপনি এখন আপনার অনেক প্রচারের একদম সামনেই ভোট, আপনার অনেক সময় নষ্ট করে মানে ইয়ে করে আমাদের কাছে এসছেন। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে জিজ্ঞেস করবো আর কি, সেটা হচ্ছে যে আপনি যে মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছেন, একটা প্রতিষ্ঠান বিরোধী কাজ করছে অবশ্যই, কিন্তু মানুষের যে তিক্ততা তিক্ততা আপনার এতদিন পর্যন্ত হাই রেসে যে ওইগুলোতে মানে কোনো প্রতিনিধি যেতে পারেনি, ওদের নিজস্ব বক্তব্যও তারা রাখতে পারেনি। হুম, সেক্ষেত্রে মানুষের একটা প্রতিক্রিয়া তো আপনি পাচ্ছেন। হাই রাইজের উপর অত্যাচার হচ্ছে, দিনের পর দিন অত্যাচার, ভোট দিতে দেওয়া হয়নি, এই সমস্ত হয়েছে আর কি। অত্যাচার মানে জঘন্যতম অত্যাচার হয়েছে, এবং আজকের যিনি প্রার্থী তার নেতৃত্বেই হয়েছে, তৃণমূলী গুন্ডারা করেছে। তার মানে বলছেন যে মানে সাধারণ মানুষ খুব অত্যাচারিত, ভীষণ অত্যাচারিত, অত্যাচারিত। সেটা বস্তি থেকে হাই রাইজ, একেবারে নিম্ন মধ্যবিত্ত গরিব থেকে শুরু করে উচ্চবিত্ত ধনী। আপনি আজকে আমাদের স্টুডিও থেকে আপনার কেন্দ্রে, মানিকতলা কেন্দ্রের মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে এটাই বলবো যে এই অভয়া একটা ভীষণ প্রভাব সারা বাংলা ব্যাপী। মমতা ব্যানার্জি বলে 294টা দাঁড়িয়েছে, আমি বলি অভয়া দাঁড়িয়েছে 294টা ক্ষেত্রে, বিচার পায়নি। অভয়ার বিচার, সন্তানের মা বাবা যারা, পুত্র সন্তান কন্যা সন্তান, তারা সেই ভোটের মুহূর্তের জন্য, সেই এক মুহূর্তের জন্য, অন্তত 1 সেকেন্ডের জন্য অভয়ের বাবা এবং মা নিজেকে মনে করুন। আর মমতা ব্যানার্জি বলতেন কোনো একটা সম্প্রদায় আমাদের ঘিরে নেবে, মানে হিন্দুদের, সংখ্যাগুরুদের, আমাদের 1 সেকেন্ডে নাকি 12টা বাজিয়ে দেবে। মানুষের কাছে আবেদন করব, এত বড় উদ্ধত্ত যে ভদ্রমহিলা দেখান ওই চেয়ারে বসে, ক্ষমতা তো আপনাদের হাতে, পশ্চিমবাংলার জনগণের হাতে। আপনারাও ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে ইভিএম মেশিনে পদ্ম ফুলে বোতাম টিপে মমতা ব্যানার্জি বা তৃণমূলের 12টা বাজিয়ে দিন। আপনি আরেকটা বিষয়, যেটা হচ্ছে এবারে বিজেপির যে সংকল্পপত্র, তার উপরে আপনিই ছিলেন, আপনার মানে আপনি সেটাকে মানে তদারকি করেছেন, মেনলি আপনাকে দায়িত্ব না, আমি দেওয়া একা হয়েছে। নই, না আমি ছাড়াও আরো 10 জন ছিলেন, হুম, এবং তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে একটা লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু সেই মানে কৃতিত্বটা আমাদের 11 জনের, না যদি হয়ে থাকে। হ্যাঁ, আমরা 11 জন মিলেই এটা করেছিলাম। এটা কতটা এফেক্ট করবে সমাজ জীবনে, যেরকম ভাবে করা হয়েছে? এই যেভাবে সংকল্পপত্র বা শপথপত্র যেটা আমাদের করা হয়েছে, এর পূর্বে কোন রাজনৈতিক দল কখনো পশ্চিমবাংলার বুকে এইভাবে সমস্ত মানুষের কাছে গিয়ে, সমস্ত মানুষের কাছ থেকে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, মুদির দোকানি থেকে শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, সাংবাদিক, কবি সাহিত্যিক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের মানুষের কাছ থেকে মতামত নিয়ে তারপরে আমরা সেটাকে এক জায়গায় জড়ো করে সেখান থেকে আমরা গ্রহণ করেছি। তাতে মানে এটা মানে মানুষকে প্রভাবিতও করেছে, করা উচিত। যেভাবে সংকল্পপত্রটা করা হয়েছে মানুষকে প্রভাবিত করেছে। তো দাদা, আপনার আর বেশি সময় নেই, আপনি প্রথমেই বলেছেন যে আমাকে কম সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা আমাদের এই আলোচনাটা দীর্ঘায়িত করব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময়, এখন খুব ব্যস্ততার চরম মুহূর্তেও আপনি আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আর
ভোটের নির্বাচনের শেষ আহ, রায় দেবে জনতা জনার্দন। কতটা উন্নয়ন হয়েছে এই বিধানসভা কেন্দ্রে, কতটা উন্নয়ন তারা চাইছে, এবার কিরকম ভোটে রায় দেবে সেটা নির্ভর করছে জনতার উপর। আর আপনারা বলুন কমেন্টে যে আপনারা কি চাইছেন এই বিধানসভার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।